দায়িত্ব। তুমি একেবারে ঠিক কাজ করেছো। এবার দেখে নাও, মানুষ হিসেবে আমরা খারাপ নই। শব্দ করেই হেসে উঠলেন তিনি। সফিনা আহমেদ বললেন, ও একটু এমনই, রসিকতা করতে পছন্দ করে বেশি। তোমরা নাস্তা করো আমাদের সাথে। ছোঁয়া বলল, এত দেরিতে নাস্তা করেন আপনারা? আরে না, সকালে করেছিলাম সেই কবে, এই সময় আরেকবার করা হয়। তবে আজকের এসব পরশ নিজ হাতে বানিয়েছে, খেয়ে দেখো কেমন হয়েছে। তবে ভালো হয়েছে কিনা গ্যারান্টি দিতে পারছি না। ছোঁয়া নুডলস মুখে দিয়ে বলল। অনেক বেশি ভালো হয়েছে। পরশ নিজের মনে বলল। আমার কষ্ট সার্থক হলো। নয়নতারা চোখ বুলিয়ে চারপাশে দেখতে লাগলো। সাজানো গোছানো পরিপাটি একটা বাড়ি। এমন একটা বাড়ি মানুষের স্বপ্ন হয়ে থাকে। ভেতরে ঢুকতেই দুজন কাজের মানুষের দেখা পেয়েছে সে। তার মানে সত্যিই ছোঁয়া শুধু সাফিনা আহমেদের দেখভাল করবে? নয়নতারা চোখের ভাষা যেন পড়তে পারলেন সাফিনা আহমেদ। তার পাশেই বসেছিলেন তিনি। নয়নতারার হাতে হাত রেখে বলল, বোনকে নিয়ে চিন্তা করো না, বান্ধবী ডেকেছি ওকে আমি। বান্ধবীর মতোই থাকবে আমার সাথে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আনন্দে নয়নতারার চোখ ছলছল করে উঠল। এত ভালো মানুষের সঙ্গ ছোঁয়া পাবে ভাবেনি সে। কিছুক্ষণ তাদের সাথে সময় কাটানোর পর নয়নতারা বলল, আজ আসি আন্টি, ভালো লাগলো এসে। আবার এসো কিন্তু। সবাইকে বিদায় জানিয়ে পরশের সাথে বেরোলো নয়নতারা। গাড়ির সামনে এসে পরশ বলল, ড্রাইভার পৌঁছে দিবে আপনাকে। আমি যেতে পারবো বাসে চড়ে, আমার অভ্যেস আছে। আমার বাড়ি থেকে বাসে চড়ে যাবেন এটা হবে না। কিছুটা সংকোচ করে নয়নতারা বলল, আমি জানি সোয়া জাস্ট আন্টির পার্সোনাল কাজ করবে, এতে ছোঁয়ার অসুবিধে নেই। কিন্তু আমার একমাত্র আদরের ছোট্ট বোন, ওকে নিয়ে চিন্তা হচ্ছে আমার। ওর বদলে কাজটা কি আমি করব? না মানে শুধু আন্টির দেখাশোনা নয়, পুরো ঘরের কাজ সামলাতে পারবো আমি। কি যে বলছেন না আপনি? আমাদের বাড়িতে কম হলে 4জন কাজের লোক আসে। বিভিন্ন কাজের জন্য লোক ভাগ করা আছে। ছোঁয়ার একমাত্র কাজ হলো আমার মাকে খুশি রাখা। আর মা যেহেতু ওকে পছন্দ করেছে সেহেতু। আমি বুঝতে পেরেছি। আপনি চিন্তা করবেন না। নয়নতারা চলে গেলে পরশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমারও কি ইচ্ছে করে কাজের অজুহাতে ছোঁয়াকে এখানে রাখতে। কি করব আমি? এই ছাড়া কোনো উপায় নেই। কাজ ছাড়া আমার কোনো সাহায্য যে ছোঁয়া নিবে না। সাফিনা আহমেদের সাথে তার রুমে এলো ছোঁয়া। বেশ বড়সড় একটা রুম। রুমের প্রত্যেকটা জিনিসই পরিপাটি। ছোঁয়া বলল, কে গুছিয়ে রাখে ঘর? বুয়া, তবে আমি নিজের রুম নিজে গোছাতে বেশি পছন্দ করি। বিছানার উপরে বসলেন তিনি। ছোঁয়া বলল, আমি কি চুল আঁচড়ে দিব আপনার? দিতে চাও? হুম। তবে দাও। ড্রেসিং টেবিলের উপর থেকে চিরুনি ও তেলের বোতলটা নিয়ে সাফিনা আহমেদের পেছনের দিকে বসে পড়ল ছোঁয়া। চুলে তেল লাগিয়ে আঁচড়াতে লাগলো সে। সাফিনা আহমেদ বললেন, অনেক দিন পর আরাম পাচ্ছি। এদিকে নয়নতারা ঘরে আসতেই আফিয়া জান্নাত প্রশ্নের ঝুড়ি খুলে বসলেন। নয়নতারা বলল, ছোঁয়া সেখানে ভালো থাকবে, কষ্টের কাজ নয়, একটু মানিয়ে নিলেই হয়ে যাবে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি? এত সব সুবিধা ছোঁয়াকে কেন দেওয়া হলো? না মানে তাদের বাড়িতে আরো অনেক কাজের লোক আছে, সবাই নিশ্চয়ই গাড়ি সার্ভিসও দেওয়া হয় না? এত ভাবিস না তো, খালি পেটে থাকতে হবে না এখন, আর এটাই অনেক। মাথা থেকে তোরও একটা বোঝা কমলো। নয়নতারার ফোনটা বেজে উঠলে দেখলো রাফসানের ফোন। রিসিভ করে বলল, কেমন আছো রাফসান? ভালো। তুমি কেমন আছো? আছি ভালো। আন্টি? ভালো। আর ছোঁয়া? ভালোই। কি করে এখন? তাকে ফোন দিলেই পারো। কি করে দিব? কথা বলতে চায় না আমার সাথে, লজ্জা পায় বোধ হয়। শুধু হ্যাঁ করতে থাকে। এমন করলে কথা বলে শান্তি আছে? বুঝলাম না। তো কোথায় সে মহারানী? আছে হয়তো কোথাও, এক জায়গায় তো স্থির থাকে না। তোমার কি খবর বলো? রাফসানের সাথে কথা বলা শেষে আফিয়া জান্নাত বললেন, রাফসানকে না জানিয়ে ভালো করেছিস। ছোঁয়া কারো বাসায় কাজ করছে জানতে পারলে মানতো না বিষয়টা। কিন্তু লুকাবো কতদিন?
যতদিন না বিয়েটা হচ্ছে। আমি চাকরি পেলেও ছোঁয়া ওই কাজটা করুক, তুমি চাও? আফিয়া জান্নাত উঠতে উঠতে বললেন। আমার মনে হয় না তুই আর কোনো চাকরি পাবি। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। রান্নাঘরে এসে চা বানাচ্ছে ছোঁয়া। পরশ বলল, শুধু কি আন্টির জন্য বানাবেন? না মানে আমিও কি পেতে পারি এক কাপ চা? আমি ভালো চা বানাই, সো কেন নয়? আবার যদি বলেন একজন বান্ধবী হবার কথা ছিল, এখন অন্যজন বন্ধু হবার জন্য পেছনে লেগেছে। এক কাপ চা বানিয়ে দিলেই কি বন্ধুত্ব হয়ে যায়? কিছু না বলেই হাসলো পরশ। ছোঁয়া চায়ের পাতা খুঁজতে লাগলো। পরশ এসে তাকে সব দেখিয়ে দিল। ছোঁয়া তাকে ধন্যবাদ জানিয়ে চা বানাতে ব্যস্ত হয়ে পড়ল। হাত ঘড়ির দিকে চোখ পড়ল তার। একটু পরেই ছোঁয়া চলে যাবে। আজ সময়টা এত দ্রুত চলে যাচ্ছে কেন? কেন সময় থামে না? থামলে যে পরশ এখানেই সময়টা থামিয়ে দিত। রান্নাঘরে না হয় দুজনেই থাকতো, তবুও সাথে তো থাকতো। গাড়ি থেকে ছোঁয়া নামতেই আফিয়া জান্নাতের দেখা পেল। উঠোনে দাঁড়িয়েছিলেন তিনি। ছোঁয়া তার দিকে এগিয়ে আসতেই তিনি বললেন, এত সুন্দর গাড়িতে চড়িস তুই? হুম। হ্যাঁ রে ছোঁয়া, কেমন ওদের বাড়িটা? আপু বলেনি? তোর বোন কেমন তুই যেন জানিস না? বাড়িটা সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর বাড়ির মানুষগুলোর মন। কি কি কাজ করালো তোকে দিয়ে? আজ আন্টির চুল আঁচড়িয়ে দিয়েছি, চা বানিয়েছি, গল্প করেছি। এতটুকুই? হ্যাঁ। দুপুরে খেতে দিয়েছে তোকে? গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি, বিকালে নাস্তাও করে এসেছি। এত লটারি লাগালো মনে হচ্ছে আমার। খুশি লাগছে অনেক। তুমি কিন্তু বলেছিলে মা আমি অকর্ম, আজ আমার জন্য তুমি খুশি, অনেক খুশি। তার ছেলের হাসি এসে ভেতরে চলে গেল ছোঁয়া। নয়নতারা মোবাইলে রাফসানের ছবি দেখছে। ছোট থেকে ভালোবাসে সে রাফসানকে। সমবয়সী হয় দুজনের মাঝে বন্ধুত্ব গড়ে উঠেছে, কিন্তু ভালোবাসা সেটা কেবলই নয়নই বাসে। যখন থেকে প্রেম ভালোবাসার মানে নয়নতারা বুঝতে শিখেছে, তখন থেকেই একটা আশা তার মনে। একটা বার যেন রাফসান তাকে ভালোবাসি বল, কিন্তু আশা আশাই রয়ে গেল। রাফসানের কাছে সে শুধুই বন্ধুত্ব, বন্ধু বটেই, ভালোবাসি কথাটা এখনো সে শুনতে পারেনি। কষ্ট হয় নয়নতারার, ভীষণ কষ্ট। চোখের সামনে ছোঁয়ার প্রতি রাফসানের ভালোবাসা দেখলে কষ্ট হয়। কেন রাফসান তার কাছেই ছোঁয়ার খোঁজ খবর জানতে চায়? সে কি তার দীর্ঘশ্বাসের শব্দ শুনেও বুঝে না? এতে তার কষ্ট বাড়ে। এসব ভেবে ভেবে নয়নতারা দু চোখে পানি টলমল করে উঠল। মোবাইলের স্ক্রিনে এক ফোঁটা পানির ফোঁটা পড়তেই আঙ্গুল দিয়ে তা মুছে দিল। ছোঁয়া এসে বলল, দুলাভাইয়ের ছবি দেখছিস নাকি? বিছানার একপাশে মোবাইলটা রেখে দিল নয়নতারা। ছোঁয়া তার ছলছল চোখে দেখেই বলল, দূরে আছে বলে মিস করছিস? আধ ভাঙা গলায় নয়নতারার জবাব। হুম। ছোঁয়া তাকে জড়িয়ে ধরে বলল, ইস, আমার বোন তো হবু শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে আছে। এটা যদি হবু দুলাভাই জানেন, খুশিতে পাগল হয়ে যাবে আর বলবে হায় রে, বর পাগল একটা বউ পেলাম। হেসে ফেলল নয়নতারা। তা দেখে ছোঁয়াও হেসে ফেলল, বলল, আমার আপুর মুখে এমন হাসি মানায়। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি। ছোঁয়া বেরিয়ে যেতে নয়নতারা বলল, তুই কিছুই জানিস না রে ছোঁয়া, জানলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আমি চাই না আগের মতো আরো একটা ঝড় আসুক আমাদের জীবনে। ভার্সিটি থেকে বাসায় এসে মাত্র ফ্রেশ হলো তোহা। তার মা এসে বললেন, আসবো? আমার রুমে আসার জন্য পারমিশন নিচ্ছ? কই, বিয়ে ঠিক করতে একবারও তো নিলেন না। তিনি ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, কি বলছিস এসব তুই? তোর কি পরশকে পছন্দ নয়? এই প্রশ্নটি আগে করা উচিত ছিল বলে কি তোমার মনে হয় না মা? না, মনে হয়নি। কেননা তোরা দুজন দুজনকে অনেক বছর ধরেই চিনিস। কত মিল তোদের দুটিতে। আমি ভেবেছি তুই ওকে ভালোবাসিস। কেন ভেবেছ? কারণ ও ছাড়া আর কোনো ছেলেই তোর কোলজ নয়। ও আমার ভালো বন্ধু মা। সেজন্যই তো। কি? আমি ভেবেছি তোরা দুজন দুজনকে ভালোবাসিস। বাসিস না? হ্যাঁ বাসি। তাহলে? ভালোবাসি, কিন্তু বন্ধু হিসেবে। একটা বন্ধু আর একটা বন্ধুকে ভালোবাসতে পারে না, ঠিক তেমনই।
চোখ জোড়া বড় বড় করে তাকিয়ে রইলেন তিনি। তোহা তার হাত ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, ঠিক তো? হুম। আমার আর পরশে ভালোবাসো তেমন। একটা ছেলে আর মেয়ের মাঝে এমন ভালোবাসা হয় নাকি? কেন হবে না মা? ছেলে মেয়ের বুঝি বন্ধুত্ব হয় না? আমার মনে হয়েছে পরশই তোর জন্য প্রপোজালটা পাঠিয়েছে। পাঠায়নি? না। তাহলে কি আমি ভুল করে ফেললাম? নিজেকেই নিজে প্রশ্ন করো। কিছুক্ষণ নিশ্চুপ থেকে তিনি বললেন, তোকে জিজ্ঞেস না করে ভুল করেছি, কিন্তু আমার সিদ্ধান্তটা ভুল নয়। পরশ তোর উপযুক্ত, তুই পরশের জন্য উপযুক্ত। দুজনে ভালো বন্ধু। তবে জীবনসঙ্গী হতে সমস্যা কি? তুই কি অন্য কাউকে ভালোবাসিস? না। তাহলে কি বলতে চাচ্ছিস? তুমি যখন জিজ্ঞাসা না করেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছো, এখন আর কিছু বলার নেই আমার। শুয়ে পড়ল তোহা। তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে তার মা, আর মনে মনে ভাবছে, কি বোঝাতে চাইছে তোহা? কি চলছে এই মেয়ের মনে? পরশের ফ্যামিলির দিক থেকেও তো সবই ঠিক আছে। এই মেয়ে বেঁকে না বসলে হয় এখন। সোফায় পায়ের উপর পা তুলে বসে টিভি দেখছিল ছোঁয়া। এমন সময় হাতে আচারের প্যাকেটটা নিয়ে হাজির হলো রূপালী। ছোঁয়ার পাশে বসে তার দিকে দুটো প্যাকেট এগিয়ে দিয়ে বলল, এই নে ঘুষ। ঘুষ? হুম, কিসের জন্য? পাগলের ডাক্তারের থেকে দূরে থাকার জন্য। ওনার কাছে থাকতে বয়েই গেছে আমার। তুই এই এলাকায় আসার পর থেকে আমার প্রপোজ কমে গেছে। যত ছেলেকে এই পর্যন্ত পছন্দ করেছে সবই তোর পেছনে ঘুরছে। আমি এই বিষয়ে রিস্ক নিতে চাচ্ছি না। তুই এক কাজ করবি। কি? ওনাকে বলবি তোর বিয়ে ঠিক হয়ে গেছে। রূপালীর মুখে কথাটা শুনে ছোঁয়ার মুখটা গম্ভীর হয়ে গেল। তার গম্ভীর মুখ দেখে রূপালী বলল, এমন বললে তোর প্রতি কোনো ফিলিংস ওনার আসবে না। রূপালী, তুই সত্যি আমার মাথাটা খারাপ করছিস এখন। তুই রাগ করছিস কেন? আমি তো মজা নিচ্ছিলাম। আসলে কোথায় কি ভাবছি, কোথায় ওনারা আর কোথায় আমরা। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েকে অমন একটা ফ্যামিলির ছেলে পছন্দ করতেই পারে না। রূপালী দীর্ঘশ্বাসের শব্দ যেন শুনতে পেল ছোঁয়া। শান্ত স্বরেই বলল, তুই এভাবে কেন বলছিস রে? তুই কোন দিকে কম আছিস? নিশ্চুপ রূপালী। ছোঁয়া বলল, আমি ডাক্তার সাহেবের সাথে তোর ব্যাপারে কথা বলবো। পাগল নাকি? আমি জাস্ট মজা করছি। আমি একেবারেই পাগল হয়ে যাইনি ওনার জন্য। একটু তো হয়েছিস, মিথ্যা। সিরিয়াস না, ওই একটুই। বুঝলাম, তবে বলতে তো অসুবিধে নেই। তা নেই, তবে ওভাবে নয়। আগে জানতে হবে ডাক্তার বাবুর কোনো প্রেমিকা আছে কিনা। যদি না থাকে তাহলে একটু চেষ্টা করে দেখতে পারিস, যাতে ওনার জন্য আমার আর পরবর্তীতে আফসোস না হয়। মৃদু হেসে ছোঁয়া বলল, যেহেতু ওনাদের বাসায় যাচ্ছি, বের করতে বোধহয় কষ্ট হবে না। তোর জন্য এতটুকু করতেই পারি আমি। উঠোনে এসে সেই চেয়ার টেনে বসলো পরশ, যেখানে আজ বিকেলে ছোঁয়া বসেছিল। আজকের দিনটা কিভাবে যেন পার হয়ে গেল। মনে হচ্ছে 2 মিনিটেই দিন শেষ হয়েছে। হ্যাঁ, 2 মিনিট। ছোঁয়ার আশেপাশে ঘুরেই তার এই অবস্থা। না জানে ছোঁয়া তার কাছে, খুব কাছে থাকলে কি অবস্থা হবে। তখন কি 24 ঘন্টা 24 সেকেন্ড মনে হবে তার কাছে? এইসব ভেবে আনমনে হেসেই চলেছে পরশ, আর আকাশের দিকে তাকিয়ে বলছে, সিনেমায় কত প্রেমিকের প্রেমের সাক্ষী হতে দেখেছি তোকে। আমার ভালোবাসারও সাক্ষী হবি তুই। কথা দিচ্ছি, প্রেম সার্থক হলে ছোঁয়াকে নিয়ে এমন রাতে তোকে দেখব। সাফিনা আহমেদের সাথে গল্পে মজেছিল ছোঁয়া। এমন সময় পরশ এসে বলল, আজ বুয়া আমার রুম পরিষ্কার করেনি মা। মিতুর মা আজ আসেনি পরশ? এমন অগোছালো রুম ভালো লাগে না আমার। ছোঁয়া মুখটা বাঁকিয়ে বলল, এত বড় ছেলে নিজের রুম নিজে গোছাতে পারেন না? খানিকটা লজ্জা পেয়ে পরশ বলল, পারি, কিন্তু ইচ্ছে হয় না কাজ করতে। সাফিনা আহমেদ হেসে বললেন, সমস্যা নেই, আমি করে দিচ্ছি, চল। ছোঁয়া বলল, আন্টি আপনি বসুন, আমি করে আসি।
না মা, এসব তুমি কেন করবে? ঘর গোছানো এই আর এমনকি আপনি বসুন তো। এটাই যেন চেয়েছিল পরশ। তার রুমের প্রতিটি জিনিসে ছোঁয়ার স্পর্শ কামনা করছে সে। ছোঁয়া এসে পরশের রুম গোছাতে শুরু করলো। দরজায় চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখেই চলেছে পরশ। কোমরে ওড়নাটা বেঁধেছে ছোঁয়া। তাকে দেখতে পাক্কা গিন্নির মতো লাগছে। সেই কথাটা বলতে চেয়েও বলল না পরশ। এদিকে ছোঁয়া রুম গোছাতে গোছাতে ভাবছে কিভাবে জানা যায় পরশের গফ আছে কিনা। রূপালী যে তাকে এই কাজটাই দিয়েছে তা ভুলতে পারে না সে। বিছানাটা গুছিয়ে ছোঁয়া বলল, এত বড় ছেলে হয়েছেন, নিজের কাজ নিজে করতে পারেন না? অভ্যেস নেই তো, এখন আর ইচ্ছে করে না। বুয়া আর আন্টিকে দিয়ে আর কত করাবেন? একটা বিয়ে করে নিলেই পারেন। ছোঁয়ার এমন কথা শুনে চমকালো পরশ। হঠাৎ এমন কথা বলল কেন সে? ভাবতে ভাবতেই ছোঁয়া বলল, একটা প্রশ্ন করি। করুন। পরশের দিকে এগিয়ে এসে বলল। ভালোবাসেন কাউকে? ছোঁয়ার চোখের উপর চোখ রেখে পরশ বলল। হ্যাঁ, ভালোবাসি। সাথে সাথে সাফিনা আহমেদের ডাক এলো। দুজনে ড্রয়িং রুমের দিকে এগিয়ে এলেন। দেখা হলো তোহার। পরশের উদ্দেশ্যে তোহা বলল, আমার আজ ক্লাস ছিল না, ভাবলাম দেখে যাই তোদের। সাফিনা আহমেদ বললেন, বেশ করেছো, বেশ করেছো। যাও তোমরা দুটিতে আড্ডা দাও ভেতরে গিয়ে। তোহা দাঁড়িয়ে ছিল। সাফিনা আহমেদ হেসে আবারও তাকে যেতে বললে সে বলল, যাচ্ছি। পরশের দিকে এগিয়ে আসতে সে ছোঁয়াকে দেখিয়ে বলল। উনি ছোঁয়া। তোহা জড়িয়ে ধরলো ছোঁয়াকে। কিছুক্ষণ তার সাথে কথা বলে ভেতরের দিকে এগিয়ে গেল পরশের সাথে। ছোঁয়া একটু অবাকই হলো। অপরিচিত একটা মেয়ে প্রথম দেখাতে এতটা আপনজনের মতো আচরণ করলো কেন? সাফিনা আহমেদ বললেন, কি ভাবছো ছোঁয়া? তোহার কথা তো? কে তোহা? এখন যে এসেছে। ও হ্যাঁ। ও এমনই ভীষণ মিশুক একটা মেয়ে। কে উনি? পরশের বান্ধবী। ওর সাথে কিছুদিন পর পরশের বিয়ে হবে। বড়সড় একটা ঝাটকা খেলো ছোঁয়া। ইস, রূপালী জানলে বড্ড কষ্ট পাবে। জানিস তো, হ্যাঁ, আজ ছোঁয়া রুমটা গুছিয়ে দিয়েছে। এখন থেকে আমার রুমে ওর স্পর্শ অনুভব করব। তুই ওকে এসব করাতে এ বাড়িতে এনেছিস? মোটেও না, আমি আমার পাশে পাশে রাখতে এনেছি। তাছাড়া এমন কি কাজ করালাম? প্রিয়তমাকে দিয়ে যে কাজটা করানো উচিত সেটাই করিয়েছি, যাতে করে সে না থাকলেও তাকে অনুভব করতে পারি আমি। হুম। ওনা আজ আমাকে জিজ্ঞাসা করেছে আমি কাউকে ভালোবাসি কিনা। এমন প্রশ্ন কেন করেছে বলতে পারিস? না তো। তুই মেয়ে হয়ে একটা মেয়ের প্রশ্নের মানেও বুঝিস না? এমনিতেও হতে পারে। নাকি আমাকে তার পছন্দ? তুই দেখছি ওই মেয়ের জন্য একেবারেই পাগল হয়ে গিয়েছিস। জেলাস? আমি? হুম। বই গেছে। হাসলো পরশ। তোহা বলল, ছোঁয়া দেখতেও মাশাআল্লাহ। বলেছিলাম না? হ্যাঁ, মানাবে তোদের। প্রপোজ কবে করবি? ওকে আমি যতটুকু বুঝেছি, এভাবে হুটহাট কিছু বললে বাসায় আসাও বন্ধ করে দেবে। তবে একটু সময় নিতে হবে। সময় নিতে নিতে পাখি উড়াল দিলে? মানে? মানে তুই কি জানিস ছোঁয়া সিঙ্গেল কি না? না। ওর বয়সী মেয়েরা আজকাল সিঙ্গেল থাকবে, এটা খুব কমই আশা করা যায়। চিন্তার ভাঁজ পড়লো পরশের কপালে। তোহা বলল, জানার চেষ্টা কর। হুম। আচ্ছা পরশ, ও যদি কাউকে ভালোবাসে তাহলে তুই কি করবি? ওদের মাঝখানে আসবো না আমি। তুই না ওকে ভালোবাসিস? ভালোবাসার মানে হাসিল করা নয়, সুখে রাখা। সরি, আমি একটু বেশি সিরিয়াস কথা বলে ফেলেছি। খারাপও বলিসনি। থাকতেই পারে ওর জীবনে স্পেশাল কেউ, আর থাকলে আমি সরে যাব। সাফিনা আহমেদের সাথে গল্প করছে ছোঁয়া। তোহা ড্রয়িং রুমে এসে তাদের সাথে যোগ দিল। পরশও আসলো। পরশ যে এক দৃষ্টিতে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে সেটা আর কেউ খেয়াল না করলেও তোহা ঠিকই খেয়াল করেছে। আর নিজের মনেই বলল সে, ইস, এভাবে যদি কেউ আমাকেও ভালোবাসতো। কেউ কেন, পরশ বাসলেই পারতো। ছোঁয়ার বফ থাকলে মন্দ হতো না, অন্তত পরশ আমাকে ভালোবাসার চেষ্টা করত। আর একবার বাসলেই আজীবন আমাকে সেই ভালোবাসে জড়িয়ে রাখতো।
এসব ভেবে মাথাটা ঝাঁকালো তোহা। এসব কি ভাবছে সে? পরেশ ভালোবাসে ছোঁয়াকে। ছোঁয়ার বফ থাকুক এমন কামনা সে কিভাবে করতে পারে?